Hello, I'm Monideepa Ghosh, your political science faculty from Learn Easy with MG. आज আমরা এনসিইআরটির যে ক্লাস 11 এর পলিটিক্যাল সায়েন্স বই ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাট ওয়ার্ক তার প্রথম চ্যাপ্টার কনস্টিটিউশন ওয়াই অ্যান্ড হাউ শুরু করব। কনস্টিটিউশন বলতে আমরা কি বুঝি সেটা যদি আগে জানতে হয় তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নেব। আমরা প্রত্যেকেই কোনো না কোনো স্কুলে পড়ি কিংবা কোনো না কোনো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত। সেই স্কুল বা অর্গানাইজেশনে যদি আমাদের মেম্বার থাকতে হয় তাহলে কিন্তু প্রত্যেকটা পার্সনকেই, সে টিচার হতে পারে, সে স্টুডেন্টস হতে পারে, সবাইকেই কিন্তু কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। সেই অর্গানাইজেশনের নিয়মকানুনগুলো তাদেরকে জানতে হয় এবং মেনে চলতে হয়। তাহলে কোনো একটা অর্গানাইজেশনের মেম্বার থাকতে গেলে সেই অর্গানাইজেশনের যে বেসিক রুলস অ্যান্ড রেগুলেশনস প্রত্যেকে মানতে বাধ্য, সেইগুলোকে আমরা সেই সংস্থার বা সেই অর্গানাইজেশনের কনস্টিটিউশন বলতে পারি। আমরা কনস্টিটিউশনের যদি ডেফিনিশন দিতে যাই তাহলে বলবো Constitution is a set of fundamental rules that define how a country or a state is governed. Constitution হলো একটা ফান্ডামেন্টাল রুলসের সেট যেটা কিনা ডিফাইন করে কেমন করে একটা কান্ট্রি বা একটা স্টেট গভর্ন হবে। কেন এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলোকে ফান্ডামেন্টাল বলা হয়? এগুলো ফান্ডামেন্টাল কারণ এগুলো সেই কান্ট্রি বা সেই স্টেট চালানোর জন্য বেসিক রুলস এবং কেউই সেগুলোকে ভায়োলেট করতে পারবে না। কেন? কারণ ইট ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য কান্ট্রি অ্যান্ড সার্ভস অ্যাজ দ্য ফ্রেমওয়ার্ক ফর অল গভর্নমেন্টাল ডিসিশনস। এটা হচ্ছে সেই কান্ট্রির সুপ্রিম ল। সেই কান্ট্রির প্রাইম মিনিস্টার হন, প্রেসিডেন্ট হন অথবা যে কোনো অর্ডিনারি সিটিজেন, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সেই ফান্ডামেন্টাল রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো সমানভাবে প্রযোজ্য। প্রত্যেকেই সেগুলো মানতে বাধ্য এবং যে কোনো গভর্নমেন্টাল ডিসিশনস তার যে বেসিক ফ্রেমওয়ার্ক সেইগুলো কোথা থেকে পাই? সেগুলো আমরা পাই কনস্টিটিউশন থেকে। অর্থাৎ যে কোনো গভর্নমেন্টাল মেশিনারি তারা যে ডিসিশনগুলো নেয় সেই ডিসিশনগুলো কি অনুযায়ী হতে হয়? কনস্টিটিউশনাল যে ফান্ডামেন্টাল রুলস সেই অনুযায়ী সেই ডিসিশনকে হতে হয়। তাহলে এইবার আমরা জানবো যে হোয়াই ডু উই নিড কনস্টিটিউশন। কনস্টিটিউশনের প্রয়োজন আমাদের কেন হয়? কনস্টিটিউশন না হলেও কি আমাদের জীবন চলছিল না? চলছিল, কিন্তু আমাদের লাইফ তাতে ইজি ছিল না। সেই লাইফে অনেক কমপ্লিকেশনস আসছিল, অনেক কনফ্লিক্ট আসছিল। সেই জন্য সেই কনফ্লিক্টগুলোকে, সেই কমপ্লিকেশনসগুলোকে দূর করার জন্যই কিন্তু আমরা বাধ্য হয়েছি কনস্টিটিউশন তৈরি করতে। প্রথম যে পয়েন্ট আমরা জানবো যে কেন কনস্টিটিউশন তৈরি হয়েছে সেটা হচ্ছে কনস্টিটিউশন অ্যালাউজ কোঅর্ডিনেশন অ্যান্ড অ্যাসুরেন্স। কনস্টিটিউশন কোঅর্ডিনেশন তৈরি করে। কোঅর্ডিনেশন কি করে তৈরি করে? যখনই আমরা কোঅর্ডিনেশনের কথা বলি তখনই আমাদের মনে কিসের ছবি ভেসে ওঠে? পিয়ানোর ছবি ভেসে ওঠে। অর্থাৎ পিয়ানোতে যেমন কোনো একটা গান বাজাতে গেলে কিংবা কোনো একটা সুন্দর টিউন বাজাতে গেলে আমাদের প্রত্যেকটা রিডকে প্রপারলি বাজতে হয়, একটা রিডের পর নির্দিষ্ট অন্য একটা রিডকে বাজাতে হয়, তবে কিন্তু আমরা সুন্দর একটা গান পাই। ঠিক একই রকমভাবে স্কুলে যখন অ্যাসেম্বলি হয়, যখন আমরা ন্যাশনাল অ্যানথেম গাই, আমরা যদি কেউ তাড়াতাড়ি গাই, কেউ আবার আস্তে আস্তে গাই, তাহলে কি সেইটা শুনতে খুব একটা ভালো হবে? হবে না। আমাদেরকে কিন্তু কোঅর্ডিনেটেড ওয়েতে চলতে হবে, অর্থাৎ সবাইকে একই রকম নিয়মকানুন মেনে চলতে হবে, তবেই সেটা শুনতে ভালো লাগবে। ঠিক একই রকমভাবে আমাদের যে সমাজ, সেই সমাজটা কীরকম? আমাদের সোসাইটি হচ্ছে ডাইভার্স। এই ডাইভার্সিটি বিভিন্ন জিনিসের ওপর ভিত্তি করে হতে পারে রিলিজিয়ানের ক্ষেত্রে সেটা ডাইভার্স, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান। হতে পারে সেটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ডাইভার্স, কারুর হয়তো মাদার টাং বাংলা, কারুর হয়তো ইংরেজি, কারুর হিন্দি, কারুর মারাঠি। আবার হতে পারে খাদ্যাভ্যাসের দিক থেকে আমাদের সোসাইটিতে বিভিন্ন রকম আমরা ভ্যারাইটি দেখতে পাই। যেমন কেউ হয়তো ভেজ পছন্দ করে, কেউ ননভেজ পছন্দ করে। আবার পোশাক পরিচ্ছদের দিক থেকেও আমরা কোনো মানুষ মডার্ন জামাকাপড় পরতে পছন্দ করি, কেউ ট্র্যাডিশনাল জামা পরতে পছন্দ করি। এই যে আমাদের মধ্যে এত রকম বিভিন্নতা, এত রকম ডাইভার্সিটি আছে, এর ফলে কি হয়? এর ফলে আমাদের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়। কেন কনফ্লিক্ট তৈরি হয়? আমি যদি বাংলায় কথা বলি, আমার মাদার টাং যদি বাংলা হয়, আমি মনে করব বাংলা ভাষাটাই সবথেকে সুন্দর ভাষা। আবার তুমি যদি ননভেজ খেতে পছন্দ করো, তুমি সবাইকে বলবে যে ননভেজটাই সবথেকে ভালো খাবার, সবথেকে টেস্টি খাবার। তাহলে আমরা আমাদের যে মতামত সেগুলোকেই কিন্তু সুপিরিয়র বলে মনে করি এবং সেগুলো অন্যদের ওপরও চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু বাকিরা সেটা মেনে নিতে বাধ্য নয়। ফলে তাদের মধ্যে কনফ্লিক্ট বা ঝগড়াঝাটি তৈরি হয়। এই কনফ্লিক্ট যদি তৈরি হয়
হয় তাহলে কিন্তু সেটাকে মিটিয়ে ফেলাটাও আবশ্যক, কারণ আমরা সকলেই সোশ্যাল অ্যানিমাল, আমরা একটা সোসাইটিতে একসঙ্গে মিলে মিশে থাকতে বাধ্য। মেন হ্যাভ টু লিভ টুগেদার। এই যে একসঙ্গে থাকা বা একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করা, এটা কেমনভাবে সম্ভব হতে পারে? ইট ইজ পসিবল only if the members of different groups can agree on some basic rules. বিভিন্ন গ্রুপসের যে মেম্বার তারা যদি কিছু বেসিক রুল মেনে নিতে সম্মত হয় তাহলেই কিন্তু আমরা একসঙ্গে মিলেমিশে বসবাস করতে পারি। যেমন একটা এক্সাম্পল আমরা দিতে পারি কি, ধরো একটা ফুটবল ম্যাচ হচ্ছে, ফুটবল ম্যাচে দুটো টিম পার্টিসিপেট করেছে। এইবার দুটো টিমের কাছে যদি ফুটবল খেলার নিয়মকানুন দুরকম হয় তাহলে কিন্তু তাদের মধ্যে গণ্ডগোল, তাদের মধ্যে কনফ্লিক্ট লেগেই থাকবে। সেই জন্য খেলা শুরু হওয়ার আগেই দুটো টিমকেই নির্দিষ্ট করে নিতে হবে যে ফুটবল খেলার এই পার্টিকুলার নিয়মকানুনগুলো আছে, আমরা দুজনেই সেই কমন রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো মেনে চলবো এবং তার যে আউটকাম হবে সেগুলোও আমরা মেনে নিতে বাধ্য থাকবো। সেই জন্য বলছে ইট ইজ পসিবল only if the members of different groups can agree on some basic rules, তাহলেই আমাদের মধ্যে একমাত্র কোঅর্ডিনেশন এবং অ্যাসিওরেন্স আসতে পারে। এবার এই বেসিক রুলসের দুটো ফিচার থাকে, দুটো ক্যারেক্টারিস্টিক অবশ্যই থাকবে। সেটা কি? প্রথমটা হচ্ছে এটাকে হতে হবে পাবলিকলি প্রমালগেটেড অ্যান্ড নোন টু অল দ্য মেম্বার্স, অর্থাৎ যে নিয়মকানুনগুলো আমাদের মেনে চলার কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু প্রত্যেকের কাছেই জানা থাকতে হবে। কেউ বলতে পারবে না যে আমি তো এটা জানতাম না যে আমার কনস্টিটিউশনে এই নিয়মটার কথা বলে দেওয়া হয়েছে। যদি আমি নাই জানি তাহলে সেই নিয়ম আমি কেমন করে মেনে চলবো? এবং এই যে জানানোর প্রসেস, সেই প্রসেসটা হলো সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলোকে হতে হবে পাবলিকলি প্রমালগেটেড, অর্থাৎ সকলের সামনে প্রকাশ্যে সেটাকে ঘোষণা করে দিতে হবে যে আমাদের কনস্টিটিউশনে কোন কোন রুলস অ্যান্ড রেগুলেশনগুলো মেনে চলার কথা বলা হয়েছে। আর এই বেসিক রুলের 2 নম্বর ফিচারটা হলো এটাকে হতে হবে লিগালি এনফোর্সিয়েবল। লিগালি এনফোর্সিয়েবল কেন হতে হবে? ধরা যাক কোনো একটা স্কুল শুরু হয় 10:30টার সময়। এবার কোনো একজন স্টুডেন্ট আছে যে সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, সে রোজ দেরি করে করে 11টার সময় স্কুলে আসে। এইবার যদি তার কোনো পানিশমেন্টের ব্যবস্থা না করা হয়, সে কি কোনো দিনই 10:30টার সময় টাইম মতো স্কুলে আসার চেষ্টা করবে? সে কিন্তু রোজই 11টার সময় স্কুলে আসবে। এবার বাকি যে স্টুডেন্টসরা আছে তাদের সামনেও একটা ব্যাড এক্সাম্পল সেট হবে যে ও তো 10:30টায় আসে না, 11টাতেই আসে এবং তাতেও ওকে ক্লাস করতে অ্যালাউ করা হয়, তাহলে আমরাও তাই করব। ফলে পুরো স্কুলের যে ডিসিপ্লিন সেটা কিন্তু একেবারে গন্ডগোল হয়ে যাবে। সেই জন্য এখানে কিসের ব্যবস্থা থাকতে হবে? লিগালি এনফোর্স করার ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ রুলস যদি কেউ ভায়োলেট করে তাহলে তার পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে যাতে অন্যদের কাছে সেটা একটা এক্সাম্পল সেট হতে পারে। সেই জন্য আমাদের বেসিক রুলসগুলোর দুটো ক্যারেক্টারিস্টিক ফিচার আমরা পেলাম। একটা হচ্ছে এটাকে হতে হবে পাবলিকলি প্রমালগেটেড অ্যান্ড নোন টু অল দ্য মেম্বার্স, আর একটা হচ্ছে এই বেসিক রুলকে হতে হবে লিগালি এনফোর্সিয়েবল। এনফোর্স করার না অনেক রকম ধরন আছে, আইনের মাধ্যমে সেটাকে এনফোর্স করতে হবে। আমি কিন্তু কাউকে শুধু শুধু যেমন তেমন ইচ্ছে মতো শাস্তি দিয়ে এই আইনগুলোকে বা এই নিয়মগুলোকে এনফোর্স করতে পারি না। সেই এনফোর্স করার প্রসেসটাও হবে কনস্টিটিউশন যেমনভাবে বলে দেবে সেইভাবে, অর্থাৎ লিগালি এনফোর্সিয়েবল। This would help to achieve minimum degree of coordination and assurance. এই যে বেসিক রুলস মানার দুটো পদ্ধতি, এর ফলে আমরা কি অ্যাচিভ করতে পারবো? মিনিমাম ডিগ্রি অফ কোঅর্ডিনেশন। মিনিমাম ডিগ্রি অফ কোঅর্ডিনেশন কেন? কারণ মানুষে মানুষে পার্থক্য তো থাকবেই। বিশেষ করে আমাদের ভারতের মতো এত বিরাট একটা দেশ, সেখানে নানা ভাষা থাকবে, নানা জাতি থাকবে, নানা রকম পরিধান থাকবে। তাদের মধ্যে কখনোই তাদেরকে একই ছাঁচে ফেলে একই রকম করে দেওয়াটা সম্ভবপর হবে না, আর সেটা উচিতও নয়। কিন্তু একটা কান্ট্রি বা একটা স্টেটকে সুষ্ঠুভাবে চালাতে গেলে তাদের মধ্যে একটা বেসিক মিনিমাম কোঅর্ডিনেশন থাকতে হবে যাতে তারা ঝগড়াঝাটি মারপিট না করে। সেই জন্য এই যে বেসিক রুলস অ্যান্ড রেগুলেশনস সেটা যদি পাবলিকলি প্রমালগেটেড অ্যান্ড নোন টু অল হয় এবং লিগালি এনফোর্সিয়েবল হয়, তাহলে এর মাধ্যমে আমরা এই যে মিনিমাম ডিগ্রি অফ কোঅর্ডিনেশন এটা অ্যাচিভ করতে পারবো। আর একটা জিনিস আমরা অ্যাচিভ করব, সেটা হচ্ছে অ্যাসিওরেন্স। অ্যাসিওরেন্স মানে কি? এই যে কনস্টিটিউশনের নিয়মগুলো বা বেসিক রুলসগুলো আমরা মেনে চলবো, কেন মেনে চলবো? এটা আমাদের অ্যাসিওর করবে যে এর ফলে
আমার ভালো হবে, আমার কান্ট্রির ভালো হবে, এবং যদি আমি মেনে না চলি তাহলে সেটা আমার জন্য পানিশেবল অফেন্স হবে। তাহলে আমরা আজকে প্রথম কনস্টিটিউশনের যে কাজটা পড়লাম সেটা হচ্ছে কনস্টিটিউশন অ্যালাউস কোঅর্ডিনেশন অ্যান্ড অ্যাসুরেন্স। আজকের ক্লাসের শেষে একটা বোনাস টিপ। কনস্টিটিউশন কথাটা যে আমরা ইউজ করি, আমরা সবাই জানি কনস্টিটিউশন কথাটা কোথা থেকে এসেছে। কনস্টিটিউশন কথাটা এসেছে ল্যাটিন শব্দ কনস্টিটিউয়ের থেকে। কনস্টিটিউয়ের মানে হচ্ছে টু কনস্টিটিউট অর টু অ্যাপয়েন্ট।